হাদির উপরে হামলার ঘটনার নানা বিশ্লেষণ চলছিল। এর মধ্যে যে কথাটি রাজনৈতিক অঙ্গনে খুব হয়েছে, যেটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যেটি এনসিপির বা অন্যান্য দিক থেকেও বলা হয়েছে, যে যারা নির্বাচনকে বানচাল করতে চায় তারা এই হামলার নেপথ্যে রয়েছে। আমরা প্রকাশ্যে কারা হামলা করেছে সেটিও দেখলাম, নেপথ্যেও তো একটি শক্তি কাজ করে। আমরা এদের কাছ থেকে জানবো যে আসলে নির্বাচন কে বানচাল করতে চায়, কে না কে কে, এই জিনিসটা একটু জানার চেষ্টা করবো। তার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বক্তব্য দেখে আমরা আলোচনা শুরু করতে চাই। অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করে। জি, উনি স্পষ্ট করেছেন যে এই ঘটনাগুলো দিয়ে ফায়দা লোটার একটি গোষ্ঠী আছে, একটা জিনিস। আর হচ্ছে নির্বাচনকে বানচাল করতে চায়, নির্বাচন চায় না। আপনার কাছে আশরাফি পাপি একটা জিনিস খুব স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন চায় না শুধুমাত্র কি একটি পক্ষ, পলাতক আওয়ামী লীগ? আপনি খুব স্পষ্ট করে আপনার কাছে জবাব চাই। আওয়ামী লীগ তো বেসিক্যালি নির্বাচন চায় না, আর সবাই চায় না, সবাই চায় এটাও ঠিক না। এখানে ধরেন জামাত ইসলামী যাবত নির্বাচন চাইনি, এবং হাদির ঘটনাতেও বলেছে যে হাদির ঘটনার না হওয়া পর্যন্ত নির্বাচন না হওয়াটাই ভালো হবে না। হ্যাঁ, তো তারপরে পিআর না দিলে নির্বাচন হবে না, স্থানীয় নির্বাচন আগে না দিলে নির্বাচন হবে না। তো নির্বাচনের বিপক্ষে তো জামাত ইসলামের অবস্থান, রাজনৈতিক বক্তব্য, বিবৃতি সবকিছুর ভিতরেই তো আমরা এই যাবৎকালে ধরেন ঐক্যমত কমিশনের মিটিংয়েও বসছে, আবার সাথে সাথে 2 মাস আগে দেখবেন পিআরের দাবিতে গোটা বাংলাদেশে মিটিংও করে ফেলেছে তারা, যে পিআর পদ্ধতি না দিলে আমরা ইলেকশন করব না। তো ইলেকশনটাকে আগের থেকে এটা না দিলে ভোট করব না, ওটা না দিলে ইলেকশন করব না, এটা না দিয়ে করব না, এটা এনসিপিও বারবার বলেছে, জামাত ইসলামও বারবার বলেছে। একমাত্র আমরা নির্বাচনে কেন সরকার গঠনের 3 দিনের ভিতরে দাবি করলাম, এটা আমাদের কাছে চরম একটা অপরাধ এই দুইটা সংগঠনের কাছে, এবং এটা নিয়ে তারা প্রত্যেকটা মিটিংয়ে সমালোচনা পর্যন্ত করে, প্রেস কনফারেন্স থেকে শুরু করে সবকিছুতে, যে আমরা কেন নির্বাচন চাচ্ছি, কেন নির্বাচন করছি। তো এটা নিয়ে আপনি প্রশ্ন তাহলে কি এটা কি বহুমাত্রিক না একমাত্রিক হিসেবে দেখেন, হাদির এই ঘটনার সাথে তদন্তাধীন বিষয় যেহেতু, আমি আওয়ামী লীগের যে কথোপকথন ফেসবুক থেকে শুরু করে ইন্টারনেট ডোর সব জায়গাতে যেটা আসছে, তো সেটা আওয়ামী লীগ এবং ভারতের কোনো গোয়েন্দা সংস্থার সাথেই কথাবার্তা, এবং তাদের টার্গেট মিশনটা অনেক লম্বা। তারা নির্বাচন বানচাল করার জন্য তারা কিছু লাশ তার হাসিনার দরকার, এবং হাসিনা কাকে লাশ করবে তারা বলছে কি, যে ওই 5 জুলাই আগস্টের অভ্যুত্থানের যে প্রস্তুতি ছিল তার চেয়েও কঠিন প্রস্তুতি, ওই টেলিফোন সংলাপটা আমি শুনছি, যে তার চেয়েও কঠিন, কোনোভাবে এবার মিসিং হবে না। তো মিসিংটা কিভাবে হবে? হাদির সাথে 15 দিন ঘুরে ফিরে খেয়ে থেকে বসে যদি হাদিকে কাছ থেকে গুলি করে একবার মৃত্যু নিশ্চিত করার মতো করে, তাহলে মিশন তো আনসাকসেসফুল হওয়ার কোনো কারণই নাই। এখন আমার সাথে ঘুরছে ফিরছে উঠছে বসছে, ধরেন আমার একটা ক্লায়েন্টই আমার সাথে ঘুরছে ফিরছে উঠছে বসে চেম্বারে যাচ্ছে, কিন্তু সে পুরুষ করে আমাকে গাড়িতে ওঠার সময় মেরে দিল, এখন আমি তো তাকে আমার ক্লায়েন্ট হিসেবে চিনি। তাহলে দেখেন, একটা কোর্টের একটা জামিন দেওয়া নিয়ে আমি উকিলকেও দোষারোপ করতে চাচ্ছি না, আমি কোর্টকেও দোষারোপ করতে চাচ্ছি না। জামিনের কিছু কিছু গ্রাউন্ড থাকে। এখন রিকভারি কোথা থেকে হলো, এখন যদি বলে রিকভারি আউট অফ হোম, তাহলে পাবলিক প্লেসে অস্ত্রটা কে রেখে গেছে সেটা আমার লাইবল হয় না। এখন সেই গ্রাউন্ডে যদি সে জামিন পায়, এখানে আমি উকিলকে দোষ কি বিচারককে দোষ করতে পারি? আমি কেন আনতেছি না? প্রশ্ন সেটা না, প্রশ্ন হচ্ছে যে একজন লোক যখন অ্যারেস্ট হয় উইথ আর্মস 17 লাখ টাকা, এই যে আপনার শামীম হাদির উপরে যে হামলার জন্য যে ফয়সাল করিম দাদ 17 লাখ টাকার জন্য সে এখানে হুমকি দিয়েছে, এই ঘটনা ঘটিয়েছে, তার অস্ত্র পাওয়া গেছে, তো একটা লোক অ্যারেস্ট হলো র্যাবের হাতে, তার ব্যাকগ্রাউন্ড কি তারা চেক করে না? আমি একটু শেষ করি। হ্যাঁ, তার ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড যদি তাই হয় যে ছাত্রলীগের সে কেন্দ্রীয় কমিটির সদস্য, তাহলে কি আপনি সহজেই তাকে জামিন দিয়ে দেবেন? আমি বুঝলাম না। মানে জামিন দেওয়া জজ সাহেবদেরকে বিতর্কিত করাটা উচিত না একটা ঘটনাকে কেন্দ্র করে। আইনজীবী হিসেবে আমি আমার পেশাদারিত্ব, আমার রাষ্ট্রের প্রতি কমিটমেন্ট, এবং যে আন্দোলনটা 15 বছর করে উৎখাত করা হলো, তাকে বিতাড়িত করা হলো, এটার প্রতি আমি শ্রদ্ধাশীল হলে আমার মামলা বেছে বেছে নেওয়ার ব্যাপার। আমি ফুয়াদের সাথে একটা জিনিস সংশোধন করি, ক্রিমিনাল অফেন্স আর দুর্নীতির যত মামলা, এটা নিয়ে একটা হাইকোর্টের সিন্ডিকেট হয়েছে, সেটা ঠিক আছে, যে ওই 5-7টা অ্যাডভোকেট সালমানের প্রমাণ কি অমক তমক গ্রুপের মামলা তারা করে বেড়াচ্ছে একবার, এবং তাদের কারণে আমরা জেনারেল লয়ার যারা নর্মাল প্র্যাকটিস করি, আমাদেরকে ঘন্টার পর ঘন্টা ওয়েট করে হয়তো 3 মাসে আমাদের মামলা শুনানি করতে পারছি না, তাদেরটা শুনানি শেষ হচ্ছে না। সজীব ওয়াজের জয়ের ওই যে নগদ বিকাশের মতো যে মানি লেনদেনের যে ইয়েটা আছে নগদ, সেটারও দেখবেন যে অনেক বড় বড় রথী মহারথীরাই গেছে যে সেখানে করছে। এখন হয় কি, আমার কথা হচ্ছে না আইনজীবী হতে পারি, আমার কাছে 70-80টা মামলা আসছিল এই অর্থনৈতিক দুর্নীতি দুদক, আমি একটা মামলা অ্যাকসেপ্ট করিনি। আমি এই কারণে করিনি, আমার রুচিতে বাঁধছে যে করাপশন করে দুর্নীতি করে মানুষের রক্ত চুষে খেয়ে যে টাকাটা অর্জন করছে, আমি লয়ার হিসেবে ওই নোংরা টাকাটা আমার ফি হিসেবে আমার সংসারে আমি ঢুকাতে চাই না। দেন ওই 90-80টা মামলা আমি একটা প্রশ্ন, ধরেন এই যে ফয়সাল করিম দাউদ খান, তার জামিনের জন্য যখন একজন লয়ারের কাছে প্রেজেন্ট করলো,
সেটা কি লয়ার বেছে নিল, না এর ব্যাকগ্রাউন্ডে আরো লোক থাকতে পারে? এখন শুনেন, লয়ার তো জানছে না সে দস্যু, সে ডাকাত, সে যুবলীগের কি ছাত্রলীগের পদ পদবি দিয়ে তো আর মামলা হয় না। সমন্বয় এই জুলাই আগস্টের যে মামলাগুলো সেগুলো দলীয় পদ পদবি দিয়ে করেছে, কিন্তু তারপরে নর্মাল অস্ত্র, যেমন আমি একটা ক্রিমিনাল প্র্যাকটিস আমি করি 97 থেকে। এখন আপনার আউট অফ ফর্ম একটা জায়গা থেকে খড়ের গাদা থেকে আপনি উদ্ধার করলেন, না সেটা আমি বুঝতে পেরেছি, সেটা আমি বুঝতে পেরেছি যে পজিশনে আছে কি না ইত্যাদি, সেটা তো যৌক্তিক একটা। মিস্টার ফুয়াদ, মানে আমি কিন্তু পিসিপিআর এর উল্লেখ থাকে, আমি কিন্তু বলতে চাই মামলা অন্য কোনো মামলা আছে কিনা, যখন এভাবে অ্যারেস্ট হলো সেটি কিন্তু গত বছরের আগস্টের পরে, তারপরে সে অ্যারেস্ট হলো, সে এক যে থ্রেট করলো, চাঁদা চাইলো, সে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। আমি কিন্তু এটা আপনাকে খুব ক্লিয়ারলি বলতে চাই, তার আবার এখানে আইটি ফার্ম আছে, সে আবার বেসিসি এর মেম্বার। তো ধরলো, তার ব্যাকগ্রাউন্ড চেক করলো না, আবার সে বেরিয়ে গেল। বিষয়টা কি এতই সহজ মনে হয় আপনার কাছে? এটাই তো বললাম আপনার, যে ফ্যাসিবাদী আমলের যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কটা তো যায় নাই। আওয়ামী ফ্যাসিবাদের বাস্তবতা যেটা হয়েছে যে উইদাউট হাসিনা ওই ফ্যাসিবাদটা এখনো টিকে আছে, পুরো কাঠামোতে টিকে আছে। আমাদের প্রশাসনিক প্রত্যেকটা জায়গাতে যেই লেভেলের ক্লিনিং অপারেশন করা প্রয়োজন ছিল সেটা তো করে না এই সরকার। এবং এই সরকারের যদি আগামী দিনের ইতিহাসে কখনো ব্যর্থতার ইতিহাস লিখতে হয় তাহলে এই জায়গাগুলো অবশ্যই আসবে। ইতিহাস তো প্রথম থেকে লিখতে হবে। দুদক নিয়ে কি করছে, কয়টা লোককে ধরছে? 1/11 দুদক, আর এই সরকারের দুদক কে এখনো? তো 1/11 দুদক 5 বছরের শাসনামল ওইভাবে করছে, আর 15 বছরের শাসনামল আপনি ধরে নিন যদি দুর্নীতি হয়ে থাকে, তো 15 বছরের দুর্নীতি আর ভয়াবহ হতো। তো তাহলে সেখানে কি করছে এই সরকার? কিচ্ছু করেনি। এবং দেখেন, ব্যর্থ একটা সরকার। আমরা তুরস্কের এক্সাম্পলটা দেই যে এরদোয়ানে যখন আপনার দায়িত্বে, এখনো দায়িত্বে আছে, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় 2016 সালে একটা কু হয়, আপনার ম্যাসিভ কু হয়, 217 অথবা 231-এর মতো মানুষ মারা যায়, শহীদ হন। এবং তিনি খুব সাহসিকতার সাথে নিজে ফেস টাইমে লাইভ করে এসে বিমান নিয়ে এয়ারপোর্টে নেমেছেন, এবং তার মানে প্লেন পর্যন্ত কয়েকবার ওই যারা কু করছে তাদের মিসাইলের মুখোমুখি হয়ে গেছে। মানে সে প্রচন্ড মৃত্যুর ঝুঁকি নিয়ে এসছেন। এবং সেইটার পরবর্তী তিনি কি দেখেন, গোয়েন্দা সংস্থা, আমাদের MIT বলে, তার গোয়েন্দা সংস্থার 8000+ স্টাফকে 24 ঘন্টার ভিতরে বিদায় করে দিয়েছেন। আপনি যদি একটা বড় পরিবর্তনকে ধারণ করতে চান এবং চান যে এই কাজগুলো যেন আর না হয়, আপনি যে জায়গাতে সবচেয়ে বেশি অথরিটি এস্টাবলিশ করা দরকার ছিল সেটা হচ্ছে আমাদের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিতে, যেটা এই আমলাতন্ত্রের ভিতরে এই ক্লিনিং অপারেশন এই সরকার করতে পারে নাই। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, এগুলোই তো আপনার আর্মস, রাষ্ট্রচাপ পরিচালনা করবার। এই হাতগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করে আপনি রাষ্ট্রকে সংস্কার করা, পরিচ্ছন্নর আলাপ মাসের পর মাস। শুধুই কি তারা, একটু আগেই তো পাপি আপা বললেন যে মানে আমি ঠিক অঙ্কগুলো মেলাতে পারছি না, শুধুমাত্র আওয়ামী লীগই তো নির্বাচন বানচাল চায় না, নির্বাচন চায় না এমন আরো দল রয়েছে। তো দল না, মানে এলিমেন্ট আছে, উপকরণ আছে প্রশাসনের ভিতরে। আওয়ামী ফ্যাসিবাদের যে উপকরণ আছে, এই উপকরণগুলো তো প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনো আছে, এবং তারাই তো নির্বাচন করবে। তাহলে দল নির্বাচন চায় না এমন অবস্থা নাই, যেটা আমি মনে করি না। আমার জায়গা থেকে আমি মনে করি না যে কেউ নির্বাচন চায় না অথবা নির্বাচন বানচাল করতে চায়, এটা আমি এখন মনে করি না। ক্লিয়ার। তাহলে কি দাঁড়ালো, এই যে লোকটা, আমি একটু এই ভিডিও ফুটেজটা যদি দেখানো যায়, একটা ট্রেনের ছবি দেখেন যেটা সম্প্রতি ভাইরাল হয়েছে, আমরা দেখাতে পারবো? দেখেন এই ছবিটা দেখবেন, এই ছবিটা, এই ফুটেজটা ভাইরাল এবং অলরেডি এটা টেকেন, এবং এই ভিডিওটা ফেক না। এই ট্রেনটা যাচ্ছে সিলেট, হুইসি। আপনি খেয়াল করেন যে এই ট্রেনটা যাচ্ছে সিলেট ঘটনার পরপরই। এবং তাহলে এই যে আমি বললাম যে তাহলে কি দাঁড়ালো, নির্বাচন তাহলে কারা চায় না? আপনি খেয়াল করেন যে এটি ভিডিও, তার ছবি, চেহারা মুহূর্তের ভিতরে ভাইরাল হয়ে গেল। তাহলে কি সিকিউরিটি ব্যবস্থা নিল পুলিশ বা রাষ্ট্র? একটু এবং শুধু তাই বলা হচ্ছে সে ভারতে পালিয়ে গেছে। মানে এটারও আগে থেকে আপনি দেখবেন এই ধরনের একটা ঘটনা ঘটলে, আমরা বাইরে, আমি অ্যাটলিস্ট লন্ডনের এক্সপিরিয়েন্স জানি, পশ্চিমের এক্সপিরিয়েন্স গুলো জানি, তারা একটা ইমার্জেন্সি ব্রিফিং রুম করে এবং প্রতি কয়েক ঘন্টা পর পরে তারা দেশকে আশ্বস্ত করে, আপডেট করে যে আমরা আসলে কি করছি কি করছি না। আমি এখন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে কোনো অফিসিয়াল ব্রিফিং দেখি নাই যে তারা রেগুলার জাতিকে আপডেট করছে। এবং পত্রিকার তথ্যগুলো যদি আপনি এক পত্রিকার সাথে আরেক পত্রিকার সাথে মিলান, দেখবেন আপডেটগুলো মিলছে না। সে যেটা বলছে আর সে যেটা বলছে, এক পত্রিকায় বলছে হাদিকে সিঙ্গাপুর নিচ্ছে, আরেক জায়গায় দেখলাম তাকে থাইল্যান্ডে নেবার সিদ্ধান্ত হয়েছে, দুটোই আধা ঘন্টার আগের সংবাদ। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে ব্রিফিং আপডেটের প্রবলেম আছে। দ্বিতীয়ত দেখেন, আইডেন্টিফাই করবার ক্ষেত্রে আমাদের গোয়েন্দা সংস্থাগুলোর থেকেও দেখবেন ফেসবুক কেন্দ্রিক বিভিন্ন জায়গা, বিভিন্ন আইডি কিন্তু আরো প্রম্পট কাজ করেছে, যে সে কে, তার দলীয় পরিচয় কি, তার মোটরসাইকেলের নাম্বার, এটা সেটা, ভিডিও ফুটেজ কালেক্ট করা। তাহলে আমাদের এজেন্সিগুলো মনে হচ্ছে পরিকল্পিতভাবে কাজ স্লো করে দিয়েছে, মানে মনে হচ্ছে তারা এই কাজটা করতে দিচ্ছে যেন দেশে একটা অরাজকতা তৈরি হয়। এজেন্সির ভিতরে একটা এলিমেন্ট আছে, তারা চাচ্ছে কোনো রকম এখানে একটা অরাজকতা তৈরি হয়, যারা যেহেতু আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে এই দুঃখ কষ্ট তারা মেনে নিতে পারছে না। এবং এই
এইটাই স্যাডলি আমাদের উপদেষ্টাদের মাথায় ঢুকতেছে না যে আপনি রাষ্ট্র এভাবে চলতে পারে না। বলছেন এজেন্সির অ্যাক্টিভিটি সম্পর্কে পরিষদ জানেন, উপদেষ্টা পরিষদ জানেন? Well, জানলে তো একশনে যাওয়ার কথা। প্রশ্ন হচ্ছে আমার খিদে লাগছে, আমি খাচ্ছি না, মানে তোমার প্রবলেম আছে। আপনার কথা থেকে জানছে না, আরো আগে বলছেন না এজেন্সিতে এদের আউট অফ কন্ট্রোল, এরা কিভাবে কন্ট্রোল করতে হয় সেন্স। আপনি কেন out of control বলছেন না? আপনি control বলছেন না কেন? জানতে হবে তো, কন্ট্রোল করা তো জানতে না হবে। না, আপনি আনকন্ট্রোল বলছেন কেন? মানে আপনি তো একটু আগেই বলছেন প্রশাসনের ভিতরে, তাহলে উপদেষ্টা পরিষদের ভিতরে কি আছে আমি সেটা জানতে চাই। কোনো যোগ্যতাই নাই বললামই তো, অথর্ব ওয়ার্ড। এটা কি পুরো অযোগ্য বলবেন ব্যারিস্টার ফুয়াদ? আরেকটা কথা আমি ফুয়াদ একটু ইন্টারফেয়ার করি। অযোগ্যতাই শুধু। যে মোটরসাইকেল যে ছেলেটাকে ধরলো মোটরসাইকেল, আপনি তার জীবন বৃত্তান্ত আমি যেটা দেখলাম যে তার বাবার সাথে 40 বছর আগে তার মায়ের ডিভোর্স হয়েছে এবং তার মা মানুষের বাসায় কাজ করে খাইছে, সে একটা রাজমিস্ত্রির কাজ করে। তো হঠাৎ করে রাজমিস্ত্রি কন্ট্রাক্টর হয় কেমনে, এটা তো আমার মাথায় আসলো না। হেড মিস্ত্রি হতে পারে, কন্ট্রাক্টর হয় কিভাবে? চাঁপাইনবাবগঞ্জের অধিকাংশ মানুষ রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, রং মিস্ত্রি হিসেবে শুধু বাংলাদেশে না মধ্যপ্রাচ্যেও এগুলো কাজ তারা এই পেশার সাথে জড়িত এবং তারা তাদের না, আমি ওই পয়েন্টে আসতে চাই, আমি একটু ওই পয়েন্টে আসতে চাই। কন্ট্রাক্টর হলো কিভাবে সে? আমি সেই পয়েন্টে আসতে চাই। আপনি বলছেন যে অযোগ্যতা, আমি প্রশ্ন করছি শুধুই কি অযোগ্যতা? এটা তো বারবার বলে আসছেন। মানে ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছে এটা কি শুধু একটি খারাপ অযোগ্যতা? ভাষায় তো আর মানে বলা সে যাচ্ছে না কোনো পার্টি কাউকে। হতে পারে না, মানে সে তার কি অন্য কোনো রোল থাকতে পারে? থাকতে পারে, তারা স্থায়ী হতে চায়, তারা যে কোনো ভাবে নির্বাচন বানচাল হলে তারা পার্মানেন্ট হবে, আরো বেশি দিন থাকবে, তাদের থাকার ইচ্ছাটা, তাদের থাকার স্বপ্নটা, মুখে মুখে ভোটের কথা বলে, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ, তারপর তাদের প্রস্তুতি ভোটের সপক্ষে আমি কিচ্ছু দেখি নাই। ব্যারিস্টার ফুয়াদ যদি একটু বলতেন। আমি পার্সোনালি প্রধান উপদেষ্টাকে মনে করি সে আসলে একটা ভালো নির্বাচন দিয়ে চলে যেতে চায়। সে যথেষ্ট ক্লান্ত এবং এই দায়িত্ব সে আসলে আর নিতে চাচ্ছে না, এবং উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যকে আমার তাই মনে হয়েছে যে ওনারা আসলে এই দায়িত্ব কন্টিনিউ করতে চান না। ব্যক্তিগতভাবে আপা যেটা বলেছে, কারো কারো মধ্যে মনের ভিতরে এই খায়েশ থাকতে পারে। ক্ষমতা তো একটা মানে একটা মারাত্মক ভ্রান্তির একটা জিনিস, এটা কেউই ছাড়তে চায় না। তো সেই জায়গায় কোনো কোনো উপদেষ্টার মধ্যে এটা থাকতে চায়, বাট অধিকাংশ উপদেষ্টাকে আমার সেটা মনে হয়নি। গভর্নেন্স একটা স্কিল, রাষ্ট্র শাসন করতে পারা, দেশ শাসন করতে পারা, ক্ষমতার ভর কেন্দ্রগুলোকে নিয়ন্ত্রণে রাখা, অথরিটি এস্টাবলিশ করতে পারা, এইটা একটা ক্যাপাসিটির বিষয়। এটা রাষ্ট্র আকারে আমাদের অধিকাংশ রাজনৈতিক দলগুলোও জানে না যে কিভাবে গভর্ন করতে হয়। গভর্ন করতে পারে না বলেই তো রাষ্ট্র ফেল করেছে বারবার। রাষ্ট্র অগণতান্ত্রিক শক্তিরা বারবার ফিরে আসছে, বারবার কু হয়েছে, কাউন্টার কু হয়েছে, 111 আসছে, কেয়ারটেকার গভর্নমেন্ট লাগছে, আমাদেরকে একটা রাজনৈতিক সেটেলমেন্ট আমরা করতে পারি নাই। তো ওভারঅল আমাদের রাষ্ট্র গভর্ন করার ক্যাপাসিটিতে সিরিয়াস ঘাটতি আমরা আছে। শুনবো। আমি একটু ওনার সাথে জি, সংক্ষেপে বলবেন। আমি ওনার সাথে একটু দ্বিমত পোষণ করি যে ডক্টর ইউনূস ক্ষমতা থাকতে চায় না, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। যে ভদ্রলোক 80 ঊর্ধ্বে একটা ভদ্রলোক গ্রামীণ ব্যাংকই ছাড়তে চায় নাই, তাকে জোর করে ওখানে ছাড়ানো হয়েছে এবং গ্রামীণ ব্যাংকের অনেক লোককে তার এই দপ্তরে সে পুনর্বাসিত করছে এবং স্বাস্থ্য উপদেষ্টা পর্যন্ত তার সাথে গ্রামীণ ব্যাংকে একসাথে তাদের ওই উদ্যোক্তা হিসেবে কাজ করেছে। এবং আমার চাঁপাইনবাবগঞ্জে গ্রামীণ ব্যাংকে কাজ করতো, তাকে উনি ওনার উপদেষ্টা পরিষদের তার অফিসে চাকরি দিছে এবং সেইখান থেকে একটা বিশেষ সংগঠনের সাথে সেই ছেলেটি জড়িত এবং সে রাত 3টার সময় ডিসি একটাকে 15 দিন আগে যে ডিসি গেছে তাকে রাত 3টার সময় নিয়ে আসতেছে ঢাকায়, হ্যান্ড ওভার করতেছে আরেকজন 15 দিনের মাথায়। এবং এই এরা যে কি প্রভাবশালী, তার দপ্তরের যে চক্রটা আছে এবং এই যে লটারি বলছে এগুলো সব ভুয়া, কার সামনে লটারি হয়েছে? ওই উপদেষ্টার দপ্তর থেকে এই সমস্ত কিছু হয়েছে। আমরা যেহেতু আমি ব্যক্তিগতভাবে কয়েকটা নির্বাচনী এলাকার সাথে জড়িত এবং খোঁজ খবর আমি রাখি, স্পেসিফিক আমার কাছে তথ্য আছে যে তার দপ্তর থেকে এগুলো মুখ্য সচিব সিরাজুল সাহেবকে দেওয়া হয়েছে, যার কারণে সিরাজুল সাহেব ফোনও করেনি, ধরেনি, কোনো কথাও শুনেনি এবং এই ধরনের একটা দলীয় মাইন্ডেড ডিসি কে কেন দেওয়া হলো এই নিয়ে